জড়িয়ে ধরে বলল, তাহলে? আমতা আমতা করে বলল মিম, এই বিশ্বাস করো আমাকে? আর তোমার স্বামীর সাথে যদি অন্য কোনো মেয়ের সম্পর্ক থাকে তুমি সেটা মেনে নেবে? তুমি জেলাস হবে না? অবাক হয়ে বললাম। মোটেও না, আমি ওই মেয়েকে তো কুচি কুচি করে কেটে ফেলবো। আপনি শুধু আমার স্বামী, আপনি শুধু আমাকেই ভালোবাসবেন। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাহলে? আসলে আমি ভেবেছিলাম অফিসের কাউকে আপনার বিয়ের কথা জানাননি। আমি যদি বলি আমি আপনার বউ তাহলে সমস্যা হবে, তাই বলিনি। মানে? সমস্যা হবে মানে? আচ্ছা বাদ দিন না প্লিজ, ক্ষমা করে দিন আমাকে। ক্ষমা করা যায়, তবে শাস্তি স্বরূপ কিছু দিতে হবে আমাকে। কি? পাপ্পি। ওকে। পা উঁচু করে আমার গলা নামিয়ে গালে চুমু দিল। এখন হয়েছে? না। আর কি করতে হবে? এখন তোমাকে বলতে হবে যে তুমি আমার স্ত্রী। কাকে? আমার পিএকে। আচ্ছা ফোন দিন, নাম্বার বের করে দিন। আমি রিয়ার নাম্বার বের করে মিমের হাতে মোবাইলটা দিলাম। মিম কল করলো রিয়াকে। রিয়া কল রিসিভ করতেই মিম বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম, আমাকে চিনতে পেরেছেন? অফিস টাইমে ফোন দিয়েছে, আপনার স্যারের কথা জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, চিনতে পেরেছি। আমি ওনার স্ত্রী হই, বুঝেছেন? আমাকে ম্যাডাম বলে ডাকবেন। মানে? অবাক হয়ে বলল রিয়া। মানে আমি কাপড় বউ, আপনার স্যারের বউ। কাব্য বিবাহিত? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? ওকে ওয়েট 1 মিনিট। কল কেটে দিল মিম। আমার দিকে তাকিয়ে বলল, আপনি একটু নিচু হন তো। কেন? আরে হন না। আমি নিচু হতেই উম্মুয়া। আমার গলা চড়িয়ে ধরে গালে পাপ্পি দিয়ে সেটা ক্যামেরা বন্দি করলো মিম। তারপর ফোনে কী সব করতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি মিমের দিকে। মোবাইলের দিকে তাকিয়ে বুঝতে পারলাম মিম ফটোটা রিয়াকে সেন্ড করেছে। কি করলে এটা? কেন? ওই সাক্ষী তো বিশ্বাসই করছিল না যে আমি আপনার বউ। এখন পিকটা সেন্ড করলাম, এখন নিশ্চয়ই বিশ্বাস করবে যে আমি আপনার বউ। আমি হাসবো না কাঁদবো? হেসেই দিলাম, সাথে মিমও হেসে দিল। আচ্ছা এখন শার্টটা খুলুন। মিম কথাটা বলতে আমি লাফিয়ে উঠলাম। মানে? মানে কি আবার? খুলতে বলেছি, খুলবেন। শার্ট খুলবো কেন? আমার খুব ইচ্ছে করছে আপনার লোমকূশ বুকখানা দেখতে, একবার ছুঁয়ে দিতে। আমি চোখ বড় বড় করে তাকালাম মিমের দিকে। মিম ঘোর লাগা চোখে তাকিয়ে আছে আমার দিকে। মিমমণি, এখন তো আমি বাইরে যাব, রাতে দেখে নিও কেমন? না, আমি এখন দেখতে চাই। পরে দেখলে হয় না? না। মিম জেদ ধরে বসলো। কি আর করা, শার্ট খুলে স্যান্ডো গেঞ্জিটাও খুললাম। মিম এগিয়ে আসলো আমার দিকে, নেশাগ্রস্ত চোখে তাকিয়ে আছে। ওনাকে শার্ট খুলতে বলতে আমার একটু লজ্জা করলো না। বিষয়টা আমারও কেমন জানি লাগছে, জানি না কি হচ্ছে আমার। আমার শুধু ওনার লোমকূশ বুকটা একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। শুধু তাকিয়েই থাকবে নাকি অন্য কিছু করবে? মিটমিট করে হেসে বলল। জানি না কেন তখন আমার লজ্জা লাগেনি। মিম একটু একটু করে এগিয়ে এলো আমার দিকে, বুকে হাত বোলাতে লাগলো। আমি তাকিয়ে দেখছি আমার পিচ্ছি বউটার দিকে। দিন দিন বেশ রোমান্টিক আর পাগলা হয়ে যাচ্ছে। মিম বুকে হাতাতে হাতাতে হঠাৎ করে চুমু দিয়ে বসলো। ঘটনার দ্রুততায় আমি আশ্চর্য হয়ে গেলাম। বুঝতে পারিনি মিম এমনটা করবে। মিম ভাবছে, হাই হাই, এ কি করে বসলাম, বুঝতেই পারিনি এমন কিছু করে ফেলবো। আর আমি বুঝবই কি করে? আমি তো ওনার উপর নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম, ঘোর লেগে গেছিল আমার। এখন ওনার দিকে তাকাবো কি করে? উফ, কি লজ্জাটাই না করছে। আমি তাকিয়ে দেখলাম মিম লজ্জায় লাল হয়ে যাচ্ছে, গাল দুটো রক্তিম হয়ে গেছে। মিম দৌড় দেবে তার আগে আমি হাত ধরে নিলাম, টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম, কোমরে ধরে ছড়িয়ে রাখলাম। তাকিয়ে থাকলাম মিমের দিকে। কি করছেন? ছাড়ুন না। লজ্জা পেয়ে বলল। আমিও বললাম, হুম, ছাড়বো কেন? ছাড়ুন না, আম্মু এসে পড়বে। আসুক। মিমের ঘাড়ের দিকে মুখ এগিয়ে নিলাম, বাম কাঁধে চুমু এঁকে দিলাম। মিম কেঁপে উঠল, নিঃশ্বাস ঘন হয়ে আসলো মিমের। একটু আগে যেটা করলে সেটা আবার করো না। কি? মিম চোখ বোঝা অবস্থায় বলল। কেন?
মিমের একটু আগের কথা মনে পড়লো। উনি বুকে চুমু দেওয়ার কথা বলছেন না তো? ইস, কি লজ্জাটাই না করছে আমার। কথাটা মনে হলেই মিম লজ্জায় লাল হয়ে গেল। কি হলো, মনে নেই? আমি মনে করিয়ে দিচ্ছি। না, বলো না, মিনতি করে বললাম মিমকে। কোমর ধরে আরেকটু নিজের কাছে নিয়ে এলাম, শক্ত করে ধরলাম। ভালো লাগে কি? আপনার বুকটা দেখতে। কেন? দেখো তাহলে। মিম কোনো কথা বললো না। আমি মিমকে ঘুরিয়ে নিলাম, আলতো করে কোমরে জড়িয়ে ধরলাম, ঘাড়ে মুখ গুঁজে দিলাম, কানের লতিতে কামড় দিলাম আস্তে করে। নিজেকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে যাচ্ছিল প্রায়। নেশাগ্রস্ত হয়ে পড়ছিলাম মিমের চুলের অতীব সুঘ্রাণে। মিম হাত পা শক্ত করে দাঁড়িয়ে আছে, বুকের ভেতর ড্রিম ড্রিম করে হাতুড়ি পিটাচ্ছে মিমের। লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না, আবার স্পর্শ অনুভূতিতে সরে যেতেও পারছে না। মোবাইলটা বেজে উঠল, দুজনেই বাস্তবে ফিরে এলাম। আমি ছেড়ে দিলাম মিমকে। মিম এক দৌড়ে চলে গেল রুম থেকে। আমি বসে পড়লাম। কি করছিলাম এটা? আমি এতটা কন্ট্রোল রেস কি করে হতে পারি? একবারও মনে পড়লো না মিমের কথা? মিম এখনো তো পিচ্ছি, ও আসলে এসবের জন্য প্রস্তুত না এখনো। মিম পড়াশোনা করছে এখনো, ওর ক্যারিয়ার পড়ে রয়েছে, রয়েছে অনেক স্বপ্ন। আর সবচেয়ে বড় কথা, মিম এখনো পিচ্ছি, আর আমি কি না। উফ, কি করছিলাম এটা? ফোনটা অনবরত বেজেই চলছে। হাতে নিয়ে দেখলাম রিয়া ফোন করেছে। ফোনটা রিসিভ করলাম। কে রে? এসব কি শুনছি আর কি দেখছি? ঠিকই দেখছিস আর ঠিকই শুনেছিস। মেয়েটা তো দেখতে যেমন পিচ্ছি, স্বভাবেও পিচ্ছি। দেখলি তো। হ্যাঁ দেখলাম, আর সব কিছু বুঝলাম। আচ্ছা, এখন রাখি। বাই। বাই। মিম এক দৌড়ে মিসেস সাবিনা রুমে গেল, গিয়ে কোলে শুয়ে পড়লো। বারবার অজান্তে হাসতে লাগলো। কি রে, কি হয়েছে? জানো কি হয়েছে? উনি আমাকে ধরে। আরে থাম থাম, এত পিচ্ছি কি করে হতে পারিস তুই? মানে? মানে বুঝিস না? এসব তোদের স্বামী স্ত্রীর ব্যাপার, এসব কাউকে বলতে নেই, বুঝলি? কিন্তু আমি তো তোমাকেই বলছি, তুমি তো আর পর নও। ইস বোকা মেয়ে, এসব নিজ পরের বিষয় নয়। তুই এগুলো কাউকে বলবি না, এসব নিজেদের ব্যাপার, বুঝলি? একটু লজ্জাও নেই রে বাবা। আচ্ছা বলবো না, কিন্তু উনি তো জড়িয়ে ধরলে আমার দম আটকে আসে, কেমন যেন লাগে। এটা অনুভূতি, বুঝলি? এটা তোর স্বামীর প্রতি টান। ও কিসের টান? ভালোবাসার। কিন্তু উনি তো আমায় ভালোবাসেন না। কে বললো? তাহলে একটু আগে কি করলো এটা? তাহলে আমি তো বলেছিলাম আমার একটা বাবু চাই, কিন্তু উনি তো দেননি। কেন? তুই তো এখনো পিচ্ছি, তাই? না, আমি পিচ্ছি না। পরের বার কিন্তু আমি ওনার কাছে একটা বাবুই চাইবো। আচ্ছা চেয়ে নিস, এখন রুমে যা। মিম আনমনে হয়ে রুম থেকে বের হয়ে যাচ্ছিল, তখন আমি গিয়ে রুমে উপস্থিত হলাম। আমার সাথে ধাক্কা খেলো, পড়ে যাচ্ছিল, ধরে ফেললাম। আউ! মিমের মনে হলো এই বুঝে কোমর ভেঙে গেল, কিন্তু পড়ার আগেই কেউ ধরে ফেললো। তা কি অবাক! আরে এ তো আমার উনি। দেখে চলতে পারো না? পড়েই তো যাচ্ছিলে। আমি কি করব? আপনার তো বিশাল শরীর, তার উপর জিরাফের মতো লম্বা। ধাক্কা খেয়ে আমি তো মনে করেছিলাম দেয়ালের সাথে ধাক্কা খেয়েছি। কি বললে? আমি জিরাফের মতো লম্বা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কিছু বললো তার আগে মিম দৌড়ে ঢুকে গেল। আমি ঢুকেই দেখলাম আম্মু শুয়ে আছে। কি রে, কি হলো? না কিছু না আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, একটু পরেই ফিরে আসবো। তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা মিম, এদিকে এসো একটু। না, আসবো না আমি। কেন? আপনি গেলে মারবেন।
আমি থতমত খেয়ে গেলাম। মারবো কেন? আপনার কাছে গেলে আপনি জড়িয়ে ধরবেন আমাকে, আর আপনি জড়িয়ে ধরলে আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়, কেমন যেন লাগে। আমি আম্মুর দিকে তাকিয়ে আছি বড় বড় চোখ করে, আর আম্মু একই অবস্থা, তাকিয়ে আছেন আমার দিকে মুখে মুচকি হাসি নিয়ে। আচ্ছা আমি যাচ্ছি আম্মু। আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, না হলে ইজ্জতের 12টা বেজে যেত। এই আমার বউটাও না যেমন দেখতে পিচ্ছি, স্বভাবেও পিচ্ছি। রাতে এসে খেয়ে দিয়ে রুমে শুয়ে পড়লাম। মিম আস্তে আস্তে করে হেঁটে পাশে শুয়ে পড়লো। আমি কোনো ভাবান্ত দেখালাম না, অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে থাকলাম। ব্যাপারটা মিমের হজম হলো না। মিম ভাবছে উনি কি রেগে আছেন নাকি, নাকি আমাকে দেখতে পাননি। দেখার তো কথা, তাহলে আমার দিকে একবার তাকালেও না। এই শুনুন না। আমি কোনো কথা বললাম না। মিমের এবার কেঁদে ফেলার মতো অবস্থা। এই তাকান না আমার দিকে। এই কি? আমি ঘুরে তাকালাম। আপনি রাগ করছেন আমার উপর? না বলে অন্যদিকে ঘুরে পড়লাম। প্লিজ ক্ষমা করে দিন আমায়। আমি জানি আপনি রাগ করে আছেন। আমি কোনো কথা বললাম না। মিম পিছন থেকে জড়িয়ে ধরলো আমাকে, কেঁদে দিল। প্লিজ ক্ষমা করে দিন আমাকে, একবার বউ বলে ডাকেন না। আমি মুচকি মুচকি হাসতে লাগলাম, কোনো কথা বললাম না। আমি তো পিচ্ছি, একটা ভুলেই না হয় করে ফেলেছি, ক্ষমা করে দিন আমাকে। ওকে ওকে, আর কাঁদতে হবে না। ঘুরে তাকালাম আমি, চোখের পানি মুছে দিলাম মিমের, কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। মিমের কান্না থামলো, চুপচাপ শুয়ে থাকলো বুকে। আচ্ছা একটা কথা বলি। বলো। আচ্ছা আপনি আমাকে জড়িয়ে ধরলে আমার এমন কেন লাগে? এর আগেও তো সব সময় মেঘ আমাকে জড়িয়ে ধরতো, তখন তো আমার এমন লাগেনি। আমি হক চকিয়ে গেলাম। মেঘা মানে? কে মেঘ? ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? ভ্রু কুচকে বললাম। আরে এত প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দেবো কি করে? যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো, এই মেঘটাকে? কে আবার? আমার বন্ধু। ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? বন্ধু আমাকে জড়িয়ে ধরতে পারে না নাকি আজও? না, জড়িয়ে ধরতে পারবে না। ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? তোমাকে জড়িয়ে ধরার অধিকার শুধু আমার, শুধুই আমার। রেগে গিয়ে বললাম। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? রেগে যাব না? আর তুমি ওকে মানা করতে পারো না? খুব ভালো লাগে তাই না ওই মেঘ তোমাকে জড়িয়ে ধরলে? লাগে তো, লাগবে না কেন? আমার বন্ধু আমাকে খুশি হয়ে জড়িয়ে ধরলে তো আমার ভালোই লাগবে। মিম হাসি মুখে বলল। আমার রাগ তখন চরম সীমায়। অন্য একটা ছেলে ওকে জড়িয়ে ধরে আর ও বলছে কিনা ওর ভালো লাগে। ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম মিমের গালে। ঘটনার দ্রুততায় মিম গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। চোখ দুটো লাল হয়ে গেছে, টপ করে এক ফোঁটা পানি পড়লো। আমি রাগে কি করব খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে মারলেন। মারলাম? অন্য একটা ছেলে তোমাকে জড়িয়ে ধরবে, তুমি বলছো সেটা তোমার ভালো লাগে, আর সেটা আমি মেনে নেব? রেগে গিয়ে বললাম। ছেলে মানে কোন ছেলে? কেন মেঘ? ও ছেলে হতে যাবে কেন? ও আমার বান্ধবী মেঘা। তাহলে মেঘটাকে? ওই মেঘাকেই তো আমি মেঘ বলে ডাকি, আর ও তো আমার বেস্ট ফ্রেন্ড। মেঘা আমাকে জড়িয়ে ধরতেই পারে, তার জন্য আপনি আমাকে চড় মারলেন। ঠোঁট কামড়ে কাঁদতে লাগলো। আমি কি বলবো খুঁজেই পাচ্ছি না। হাসবো নাকি কাঁদবো? মেঘ মেয়ে, এটা আগে বললে কি হতো? আমি তো ভেবেছিলাম ছেলে। ইস, কি করলাম এটা! আমার পিচ্চি বউটাকে চড় মারলাম। তার বিষয়টা আগে জানা উচিত ছিল। এইভাবে চড় মারাটা ঠিক হয়নি। কত জোরে মেরেছি মিম ভাবতেই পারছি না এটা। উনি আমাকে চড় মারলেন, এই সামান্য একটা বিষয়ের জন্য এত জোরে চড় মারলেন। আমি বেশ বুঝতে পারছি উনি যে আগে আমার উপর রেগেছিলেন সেটাই প্রয়োগ করেছেন। আমি তো পিচ্ছি, একটা ভুলই না হয় করে ফেলেছিলাম, তার জন্য উনি আমাকে কষ্ট দেবেন? আমি তো ক্ষমাও চেয়ে নিয়েছিলাম, তারপরও চড় মারলেন। মিম যেন এটা মেনে নিতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। কি করলাম এটা? এতটা গাধার মতো কাজ করতে পারলাম কি করে? মিম, আই এম সরি। আমি বুঝতে পারিনি যে মেঘ একটা মেয়ে। আমি ভেবেছিলাম। আমি মিমের গালে হাত দিতেই মিম ঝটকা মেরে আমার হাত সরিয়ে দিল, তারপর বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। আমার খুবই খারাপ লাগলো, খুব রাগ হচ্ছে নিজের উপর। আমি মিমকে জড়িয়ে ধরলাম। প্লিজ
ক্ষমা করে দাও আমায়, সত্যি আমি ভুল করে ফেলেছি। কিন্তু মিম কেঁদেই চলেছে। মিম প্লিজ তাকাও আমার দিকে। মিম আমাকে জোর করে ঠেলে ছাড়িয়ে নিল। বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম। প্লিজ মিম, আমার কথাটা তো শোনো। তোমার বুড়ো বরকে ক্ষমা করে দাও প্লিজ। মিম মুখ ফুলিয়ে কাঁদতেই থাকলো। প্লিজ মিম, কান্না করো না। আচ্ছা, তোমার যত ইচ্ছা আমাকে মারো, তবুও ক্ষমা করে দাও প্লিজ। মিমকে ছাড়তেই মিম রুম থেকে বেরিয়ে গেল। আমি পিছন পিছন বেরিয়ে পড়লাম। মিম শোনো। মিম মিম আম্মু রুমের দিকে গেল। দরজা খোলা ছিল, গিয়ে ঢুকে পড়লো। আমি ডাকতে ডাকতে আম্মুর রুমের সামনে গেলাম। কি রে মিম, কাঁদছিস কেন? মিম কোনো কথা না বলে কেঁদেই চলেছে। মিম কি হয়েছে তো? কাঁদছিস কেন? আর তোর গালে এটা কিসের দাগ? কেউ মেরেছে তোকে? মিম কোনো কথা বলল না, ফুপিয়ে ফুপিয়ে খালি কাঁদতেই লাগলো। আম্মু দরজার দিকে তাকাতেই দেখলো আমি দাঁড়িয়ে আছি। মিম কাঁদছে কেন কাব্য? আমাকে জিজ্ঞেস করলেন, আমি কি বলবো বুঝতেই পারছি না। আসলে আম্মু আমতা আমতা করতে দেখে আম্মু বিষয়টা টের পেয়ে গেল কিছুটা। কে চর মেরেছে মিমকে? আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়েই রইলাম। তুই? আম্মু দরজার সামনে এলো। মানে কেন মেরেছিস? কি করেছে মিম? আসলে আম্মু আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। মিমকে ভুল বুঝে আম্মু ঠাস করে আমার গালে একটা চড় মেরে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আম্মু আমি আর একটা কথাও বলবি না। পিচ্চি মেয়ে ভুল করতেই পারে, তার জন্য চর মেরে দিবি? আম্মু আমি সত্যি বুঝতে। আমাকে আটকিয়ে দিল আম্মু। তোর কোনো কথা শুনতে চাইনি আমি। কি করেছিস সেটা? এরকম করে কেউ মারে? দাগ বসিয়ে দিয়েছিস? আম্মু আমি সত্যি মারতে চাইনি, রেগে গিয়েছিলাম। চুপ কর। মিমকে তোর কাছে রাখাটাই ভুল হয়েছে। মা কি বলছো এসব? হ্যাঁ, ও তোর কাছে সেফ না। এরকম পিচ্চি মেয়েকে কেউ মারে? ভুল তো স্বাভাবিক, করতেই পারে। কিন্তু আম্মু। তুই এখন রুমে যা। আমি একবার মিমের দিকে তাকালাম। মুখ ফুলিয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে। ফর্সা গালে চড়ের দাগ বসে গেছে। ইস, এতটা খারাপ আমি? ঘুরলাম রুমে যাওয়ার জন্য। আবার আম্মুর দিকে তাকালাম। আম্মু মিম। অসহায়ের মতো তাকালাম আম্মুর দিকে। যেতে বলছি না তোকে? মিম আজ থেকে আমার কাছেই থাকবে। আমি নিরীহ প্রাণীর মতো পোষ মেরে নিলাম। রুমে চলে এলাম। দূর, ভালো লাগছে না কিছু, খুব খারাপ লাগছে। কি করে মারতে পারলাম মিমকে? হাতটা ভেঙে ফেলতে ইচ্ছে করছে। ইস, ঘুমও আসছে না। বারবার পিচ্চি বউটার মুখ ভেসে আসছে সামনে। কি যে করি? ফোনটাও তো রেখে গেছে এখানে, না হয় ফোন দিয়ে আমার কাছে আসতে বলতাম। উফ, ছটফটানি করতে লাগলাম। ঘুম আসছে না মোটেই। বারবার মিমের কান্না করার কথা মনে পড়ছে। বুকটা ফেটে যাচ্ছে। আমারও কান্না পাচ্ছে খুব। মিসেস সাবিনা অনেক কিছু করছেন মিমের কান্না থামানোর জন্য, কিছুতেই কিছু হচ্ছে না। গল্প বলছেন, মাথায় বিলি কেটে দিচ্ছেন, আদর করছেন। মিম কান্না করার মাঝেও হঠাৎ ফিক করে হেসে দিল। মিসেস সাবিনা মিমের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, কি রে, হাসছিস কেন? আপনি এত বড় ছেলেকেও মারেন? মিম হাসতে লাগলো। মিসেস সাবিনাও হেসে দিল। পাগলি মেয়ে, একদিকে কাঁদছে আবার হাসছেও। ইস, উনি চর খাওয়ার পর কি দৃশ্যটাই না ফুটে উঠেছিল। কি ইনোসেন্ট ভাবে দাঁড়িয়েছিলেন উনি। মারবো না, আমার মেয়েকে মেরেছে, কত সাহস! বেশ করেছেন। কিন্তু মিমের খারাপও লাগছে। কত জোরে চড় খেলেন উনি। ইস, মনে হয় দাগ বসে গেছে। কি রে, কি হলো? না, কিছু না। কাব্য আরো অনেকবার আমার হাতে মার খেয়েছে, শুনবি? বলুন বলুন। মিম নড়ে চড়ে শুলো। মিসেস সাবিনা মিমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গল্প বলতে শুরু করলেন। যাক, শেষ পর্যন্ত মেয়েটার মুখে হাসি ফুটলো। আম্মু, আমার না ওনার কাছে যেতে ইচ্ছে করছে। কি বললি? থাপ্পড় খাবি? কাব্য তোকে চর মেরেছে, তারপর ওর কাছে যাবি? ওনাকেও তো মেরেছেন।
বেশ করেছি। কিন্তু আমার তো ওনার কাছে যেতে ইচ্ছে করছে। ইস, কত জোরে চড় খেয়েছেন। চুপ করবি? চুপচাপ ঘুমা। একদম যাবি না ওর কাছে, বুঝলি? তোকে কষ্ট দিয়েছে ও, এখন বুঝুক মজা। কিন্তু কোনো কিন্তু না। আচ্ছা বেশ, তো কষ্ট পাক উনি। কত জোরে মেরেছেন আমাকে। উনি একটু ভালো না, খারাপ লোক, খারাপ বুড়ো, খারাপ স্বামী উনি। সকালবেলাতে রাতে একটু ঘুমোতে পারিনি, বারবার মিমের কথা মনে পড়ছিল। রুমটা খালি খালি লাগছিল। মিম নাস্তার টেবিলে এসে বসলো ঠিক আমার অপোজিটে। মিম একবারও আমার দিকে তাকালো না। খুব কষ্ট দিয়ে ফেলেছি ওকে। কিরে, না খেয়ে তাকিয়ে আছিস কেন? খাচ্ছি তো। মিসেস সাবিনা বেশ বুঝতে পারছেন ওনার ছেলে মেয়েদের মনের অবস্থা। হাসি আটকে রেখেছেন কোনো মতে। ভাবছেন কাব্যের আব্বু থাকলে তো বেশ হতো, উনি সব ঘটনায় গন্ডগোল পাকিয়ে দিতেন, হো হো করে হেসে দিতেন। মিস্টার রাকিব বিজনেস ডিলের জন্য বাইরে গেছেন বেশ কয়েকদিনের জন্য। মিম ভাবছে, ইস কি অবস্থা হয়েছে ওনার। মনে হয় রাতে ঘুমাননি। ওনার কাছে যেতে ইচ্ছে করছে খুব, কিন্তু আম্মু তো বকা দেবেন, মারবেন বলেছেন। না থাক বাবা, যাওয়ার দরকার নেই। অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেলাম। আম্মু মিমকে বাসার গাড়ি দিয়ে কলেজে পাঠিয়ে দিয়েছেন। মন খারাপ হয়ে গেল। ভাবছিলাম কলেজে নিয়ে যাওয়ার সময় সরি বলে দেবো মিমকে, কিন্তু সেটা আর হলো না। অফিস শেষে গাড়ি নিয়ে সোজা মিমদের কলেজে গেলাম। গিয়ে যা দেখলাম, রাগে আমার মাথা গরম হয়ে গেল। কয়েকটা ছেলে দাঁড়িয়ে মিমকে ডিস্টার্ব করছে। একটা ছেলে হাতও ধরে আছে মিমের। ভাইজান শুনুন, ভুল জায়গায় হাত দিচ্ছেন, ছেলেটাকে উদ্দেশ্য করে বললাম। মিম অবাক হয়ে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। কে রে তুই? তোর জব। মানে? মানে ওর হাতটা ছেড়ে দে। না ছাড়লে কি করবি তুই? জানি না, রাগে ফুসতে ফুসতে অন্যদিকে তাকিয়ে বললাম। তা মালটা তোর কি হয় রে? তুই এতে নাক গলাচ্ছিস কেন? বউ হয় ও আমার, নাক গলানো তো কথাই, তাই না? বলেই পাঞ্চ করলাম ছেলেটার মুখ বরাবর। একটু সমস্যার জন্য নায়িকার নামটা পাল্টে দিলাম, তাই সবার কাছে ক্ষমা চাইছি। মিম মানেই তিথি, যে মিম সেই তিথি। ছেলেটা তিথির হাত ছেড়ে দূরে গিয়ে পড়ল। আরেকটা ছেলে এগিয়ে আসলো, সজোরে একটা চড় মারলাম। মনে হয় চোখে অন্ধকার দেখলো, নিচে পড়ে গেল। তারপর সবাই দৌড়ে পারলো। বেশ হিরোগিরি দেখিয়ে ফেলেছি। হ্যাংলা পাতলা ছিল ছেলেগুলো, না হয় ওদের ঠেকানো বেশ মুশকিল হয়ে যেত। ছেলেগুলো বেশ কতক্ষণ ধরে ডিস্টার্ব করছিল তোমাকে। কাউকে ডাকতে পারোনি বা আমাকে ফোন করতে পারোনি? তিথি কোনো কথা না বলে চলে যেতে লাগলো। আরে আরে কোথায় যাচ্ছ? দৌড়ে গিয়ে তিথির পাশে হাঁটতে লাগলাম। কি সমস্যা তোমার, হ্যাঁ? কথা বলছো না কেন? তিথি তবুও কোনো কথা বলছে না। ছেলেগুলো তোমাকে ডিস্টার্ব করছিল কেন? প্রপোজ করেছে আমাকে। এবার মুখ খুললো তিথি। তুমি বলনি তুমি বিবাহিতা? না, আমার তো স্বামী নেই, তাহলে আমি বিবাহিত হব কি করে? মানে নেই? মানে নেই মানে নেই। তাহলে আমি কে? আপনি আমার কেউ না, আপনি একটা বাজে লোক, খারাপ লোক, পচা লোক। আরে আরে আমি খারাপ আর পচা যাই হই না কেন, স্বামী তো তোমার। চাই না আমার এমন স্বামী। আপনি আমাকে একটুও ভালোবাসেন না, শুধু কষ্ট দেন। কেঁদে দিল তিথি। আমি সত্যিই সরি, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও আমায়। আর কখনো ভুল হবে না, এই কানে ধরলাম। তিথি তবুও কেঁদেই চলেছে। প্লিজ তিথি কেঁদো না, আর কখনো আমি কষ্ট দেবো না তোমাকে। সত্যি তো? কান্না মুছে বলল তিথি। বাবা তিনি সত্যি। জড়িয়ে ধরলাম তিথিকে। আরে রে, কি করছেন? ছাড়েন, সবাই দেখছে তো। পাবলিক প্লেসে এভাবে কেউ কাউকে জড়িয়ে ধরে নাকি? তো আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, এতে কার কি? ইস, বুড়ো বয়সেও দুষ্টুমি গেল না আপনার। জানো কাল রাতে একটু ঘুম হয়নি আমার। কেন আবার? আমার পিচ্চি বউকে ছাড়া যে আমার ঘুমই আসছিল না। বারবার তোমাকে মনে পড়ছিল। তিথি মনে মনে ভাবলো, আমারও তো আপনার কথা মনে পড়ছিল। তোমার আমার কথা মনে পড়েনি? পড়েছিল তো। তাহলে আসলে না কেন আমার কাছে? আম্মুর ভয়ে। আম্মু বলেছেন যদি আপনার কাছে যাই তাহলে থাপ্পড় দেবেন। ও, আমার বউটা তাহলে আমাকে মিস করছিল? একটুও না। কোনো বাজে লোককে
আমি মিস করিনি। তাই? বেশ তো। তিথির গালে একটা চুমু দিলাম। আরে আরে কি করছেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। হবে না। আপনি জানেন কি এমন কেউ করে? কেউ না করলেও আমি করি। ফাজিল। লজ্জা পেয়ে বলল তিথি। আমার কাঁধে মাথা রাখলো। বাসার কিছু সামনে আসতে তিথি বলে উঠল, ওয়েট ওয়েট ওয়েট, কি হলো? থামুন এখানে। কেন? আরে আম্মু দেখলে তো মায়ের দেবে। আমি বরং আগেই নেমে পড়ি, আপনি আমাকে এখানে নামিয়ে দিন। আমার বউটা বুদ্ধিও আছে দেখছি। একদিকে কি রে, তোরা দুজনই দেখি আজ একসাথে? একসাথে কই, আমি আগে আগে আসলাম আর তারপর তিথি। আমি তিথির দিকে তাকালাম। হ্যাঁ আম্মু, উনি সত্যি বলছেন। হুম। আমরা তো বিষয়টা খটকা লাগছে। গালে হাত দিয়ে বলল আম্মু। যা বাবা, এ কোন ঝামেলায় পড়লাম। আম্মু মনে হয় আজ করতে পেরে গেছে। কি জ্বালা রে বাবা, নিজের বউয়ের সাথে থাকতেও দেবে না নাকি? আম্মু বিশ্বাস করো, উনি আমার কলেজে যায়নি আর আমাকে ড্রপও করেনি, আমি নিজে এসেছি। আমি কখন বললাম যে কাব্য তোর কলেজে গিয়েছে? বেশ, কাহিনী খতম। আম্মু এখন পুরোপুরিভাবে বুঝে নিল যে আমি তিথিকে সাথে করে নিয়ে এসেছি। এই মেয়েটাও না, মুখে কিচ্ছু আটকায় না। আম্মু বিশ্বাস করো, উনি আমাকে ওই রাস্তার মোড়ে নামিয়ে দেয়নি। তিথি অসহায় ভঙ্গিতে তাকালো আম্মুর দিকে। আমি কি সেটাও বলছি? মুচকি হেসে বলল আম্মু। তিথি বুঝে নিল কি বলে ফেলেছে। নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে ফেলেছে। তিথির এমন ইনোসেন্ট কথায় আমি তো ফিদা। সামনে সোফায় বসে পড়লাম ঠাস করে। একে দিয়ে আর যাই হোক, মিথ্যা কথা বলানো যাবে না। এতটা ইনোসেন্ট বাচ্চাও। আম্মু মুচকি মুচকি হাসতে লাগলো। আমি লজ্জায় উঠে পড়লাম সেখান থেকে। রুমে চলে আসলাম। ওই পিচ্চিটাও না, মুখে কিচ্ছু আটকায় না। দাঁত। তিথি লজ্জায় তার শাশুড়ি আম্মুর দিকে তাকালো না, সোজা উপরে উঠে পড়লো। নিজের রুমে যেতে চাইলে, ও এদিকে না ওদিকে। মিসেস সাবিনা নিজেদের রুমটা দেখিয়ে বললেন। তিথি অসহায় দৃষ্টিতে তাকালো ওনার দিকে। ফিক করে হেসে দিলেন মিসেস সাবিনা। বেশ ভালো লাগছে ছেলে মেয়েদের এসব কাহিনী দেখতে। এক সপ্তাহ হয়ে গেল তিথি আম্মুর রুমেই থাকে, তবে আম্মুর অগোচরে। আমরা স্বামী স্ত্রী বেশ জমিয়ে রোম্যান্স করে থাকি। রাতে আম্মু ঘুমিয়ে পড়লে তিথি আমার কাছে চলে আসে। না, আসলে রুমে গিয়ে চুরি করে নিজের বউকে নিজের রুমে নিয়ে আসি। কি করব বলুন, ঘুম আসে না তো পিচ্চি বউটাকে ছাড়া। বেশ ভালো লাগছিল লুকোচুরি প্রেম প্রেম খেলা। পরের দিন সকালবেলায় তিথি আম্মুকে লুকিয়ে আমার রুমে এলো। তিথি আসতে আমি তিথিকে জড়িয়ে ধরলাম। আহা ছাড়ুন তো, একটা কথা বলা ছিল। বলো। আপনি আমাকে একটু সময় দেবেন? মানে? মানে আজ একটু দেরিতে অফিস যাবেন। আসলে আমার বান্ধবীরা আপনাকে দেখার আগ্রহ জানিয়েছে, তাই ওদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতাম। এই বুড়ো লোকটাকে তোমার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিতে তোমার লজ্জা লাগবে না? মোটেও না। ওকে, আই গিভ ইউ টাইম। থ্যাংক ইউ। তিথি জড়িয়ে ধরে আমার গালে চুমু দিয়ে দিল এক দৌড়। আমি হেসে দিলাম। পিচ্চি রয়ে গেল আমার বউটা। দিদিকে নিয়ে কলেজে গেলাম। তিথি সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবার সাথে হাই হ্যালো বিনিময় হলো। কফি শপে গিয়ে বসলাম সবাই। পকেটে ফোনটা কেঁপে উঠল। ফোনে কথা বলতে বলতে আমি পাশে চলে এলাম। তিথি তার বান্ধবীদের সাথে গল্প করছিল। হঠাৎ রিনা বলে উঠল, তোর বরটা কি হ্যান্ডসাম রে? হ্যাঁ, সত্যিই বলেছিস রে। একটু বয়স হলে কি হবে, বডি দেখেছিস কি হট, সালমান খানের মতো। হাসিটাও সেই। আমার যদি এমন একটা বর থাকতো, আমার তো একেই চাই। এরকম আরো অনেক কথা। বান্ধবীদের এইসব কথাবার্তায় ফুল ছিল তিথি। কফির কাপটা গট করে রেখে দিল। টেবিল থেকে উঠে গট গট করে চলে আসলো সেখান থেকে। ওর বান্ধবীরা পিছন থেকে ডাকছিল, কিন্তু তিথি সেটা কানে নিল না। ফোন রেখে পিছু ফিরতেই তিথি এসে আমার হাত ধরল। চলুন। কোথায়?